সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আজকে আমাদের এই বিশেষ আয়োজনের বিষয় উৎসবের নাটকের ধারাবাহিকতা। আমরা আসলে নাটকের উপলক্ষ করে জীবনের ধারাবাহিকতাকে দেখতে চাই। আজকে আমরা পেয়েছি আমাদের প্রিয় তিনজন মানুষকে, প্রিয় তিনজন অভিনেতা অভিনেত্রীকে। আছেন মোশাররফ করিম, তারপর আছেন অত্যন্ত প্রিয় নাদিয়া, তারপর আছেন প্রিয় 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 শখ। কেমন আছেন আপনারা সবাই? আগে আপনাদের কথা জানতে চাই, কেমন আছেন? ভালো আছি, ভীষণ ভালো আছি। খুব। মোশাররফ ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। আমি একটু টেনশনে বললাম যে আপনি যখন বললেন যে অত্যন্ত প্রিয়, হ্যাঁ হ্যাঁ, তখন আমি ভাবলাম যে তারপরে এরপরে তো আপনার একটা ভ্যারিয়েশন আনতে হবে শখের ক্ষেত্রে। তখন Variation প্রিয় প্রিয় এর প্রিয়। তিনবার প্রিয় প্রিয় আমি প্রিয়। ভাবলাম যে যদি আপনি ভুলে বলে বসেন যে অতি অত্যন্ত প্রিয়, ভ্যারিয়েশনটা খুব ভালো হলো, প্রিয় প্রিয় প্রিয়। যাই হোক, আমরা যেটাতে ছিলাম মূল বিষয়ে, ধরেন সিকান্দার বক্স কিংবা সেই রকম পানখোর, চাখোর, ঝালখোর, তারপরে সিকান্দার বক্স এখন ঢাকায়, সিকান্দার বক্স রাঙামাটিতে, সিকান্দার বক্স কক্সবাজারে, সিকান্দার বক্স এখন বিরাট মডেল। এখন দেখেন ঝালখোর, পানখোর বা আপনার সিকান্দার বক্স সবগুলার কেন্দ্রে কিন্তু আপনি। আপনার কাছে কেমন মনে হয় এই ধারাবাহিকতা? মানে এমনি এমনি তো ভালো লাগে, কিন্তু আপনি এখন যেভাবে বলতেছেন তাতে বিব্রত লাগে। এই যে আপনার নাটকের ধারাবাহিকতায় এত নায়িকা, এটা ভালো লাগে। আর আমি বলিও তো, মানে আমি যেমন আসলে এত নায়িকা কেন বিশেষ সিকান্দার বক্সকে, আমার তো সাগর জাহানকে আমার বলাই ছিল একটাই যে ভাই নায়িকা, মানে একটা সিরিজ করব একই নায়িকার সঙ্গে পুরো একটা সিরিজ বারবার করে যাব, মানে সেইটা অনেক বোর ব্যাপার তৈরি হয়ে যাবে। আসলে আমি বলছি যে নায়িকা মানে চেঞ্জ হতে হবে। সিকান্দার বক্সের না না, এটা কিন্তু আপনি না, শুধু আমাদের প্রোগ্রাম ম্যানেজার তারেক আকন সাহেব, তার বন্ধু সাগর জাহান, সেখানে তিনিও একবার বলছেন যে সাগর জাহান আসলে তার নিজেকেই দেখতে চায় সিকান্দার বক্সের ভেতর দিয়ে বিভিন্ন সময়, যেটা জীবনে পাচ্ছে না সেটা হয়তো সিকান্দার বক্সের লাইফে ঘটিয়ে সেটা দেখছে। এটা পারভার্সন না, সেটা বোধহয় না। মানে যাই হোক, মানে এটা হচ্ছে যে হ্যাঁ, মানে অতৃপ্তি থেকেই ঘটনাটা ঘটতেছে এই আর কি। আর সাগর তো এমনিতে খুব লাজুক, কিন্তু লাজুক হোক বা যাই হোক, মিটার কিন্তু চলছে ভেতরে। মিটার মানুষের তো থেমে থাকে না। নাদিয়া সেরকম পানখোর, তারপর সেরকম ঝালখোর, সেরকম চাখোর, আপনার কাছে কেমন মনে হয়েছে কাজ করতে গিয়েছে? প্রথমত মোশাররফ ভাইয়ের সাথে কাজ করতে অনেক ভালো লাগে। একজন মানে কলিগ হিসেবে খুবই মানে একটা গুড ফিলিং হয়। আর এত ভালো অভিনয় করে, সামনেই বলছি। আর আমরা এত ভালো থাকি সেটে, মানে আমার মনে হয় যে সারাক্ষণ কিভাবে কাজটা করে ফেলছি সেটা বুঝতে পারি না, খুব স্মুথলি আমরা কাজটা করি। আর এই যে এত বিখ্যাত নাটক, সেই রকম চাখোর, সেই রকম ঝালখোর, এবং আমাদের মারুফ মিঠুর নির্দেশনা, আর চঞ্চল আশরাফের লেখা। তো আমাকে যখন বলা হলো যে আপনি কি এইটার একটা পার্ট হতে পারেন কিনা, বা আমাকে যখন আসলে প্রস্তাবটা দেওয়া হলো, আমি খুব মানে গ্ল্যাডলি যে এরকম একটা নাটক এবং একটা সিকুয়াল এবং মোশাররফ ভাইয়ের সাথে কেন নয়, এবং আমি খুবই মানে এক্সাইটেড ছিলাম যে কাজটা নিয়ে। সামহাও আমরা কাজটা করলাম এবং সবাই খুব পছন্দ করলো। মানে আমার খুব ভালো লেগেছে যে সারাক্ষণ পান খাচ্ছিল কিন্তু আপনার সামনে। হ্যাঁ, মানে আমি কিন্তু একটা কথা হচ্ছে, আমি একদম পানের গন্ধ নিতেই পারি না। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, মোশাররফ ভাই সমানে পান চিবাচ্ছে, আমি কিছুটা জানতাম। হ্যাঁ, তারপর কেমন লেগেছে? ওইখানে আসলে আমার ক্যারেক্টারটা ছিল, আমি খুব বিরক্ত আমার হাজবেন্ডের উপর যে সে সারাক্ষণ পান খাচ্ছে, তো সেটা একটু মিলে গেছে। এটা তো আপনি অ্যাক্টিং করতে হয়, অ্যাক্টিং করতে হয়। এটা একটা খুব মানে খুব সহজাতভাবে, মানে আমার ক্ষেত্রে মানুষের মানে বিশেষ করে নায়িকাদের বিরক্তি কাজ করবে, মানে সেটা এমনিতে অর্ধেক হয়ে যায়। তো খুবই অসাধারণ সেই জায়গায় গিয়ে, মানে এত থাকে না নায়ক নায়িকা যে আসলে একদম সবকিছু যে কমপ্লেকশন টপলেকশন কি কি ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, সোনায় সোহাগা, তো আমি থাকলে সোনায় সোহাগাটা হয় না। তখন যে বিরক্তিটা কাজ করে সেটা একটিকেও খুব কাজে না, একদমই না। আপনার কতগুলো পান খেতে হয়েছিল সেই রকম পানখোর করতে গিয়ে? আমি আসলে সেরকম পানখোরের, যদি একদম পানখোরের আর একটা সিকুয়েল হয়, কোটি টাকা দিলে আমি করবো না। তার প্রধান কারণ হচ্ছে যে মানে আমার একটা প্যারালাইজড ফিলিং হয়েছে, মানে মুখটুক অবশ্যই পান খেতে খেতে। তারপরে হচ্ছে যে আমার জীব কি আমার জীব
একটা অন্য কারো জীব, এবং এটা কি নড়ছে, তার উপরে কি মিষ্টি পড়ছে না ঝাল পড়ছে না টক পড়ছে, কোনো কিছু আমি বুঝতে পারছি না। কতগুলো পান খেয়েছিলেন আনুমানিক? হিসাব নেই অনেক আমার মনে হয়। অনেক, অনেক গোটা 50 তো হবেই। 50টা পান? হ্যাঁ, এরকম হবে 3 দিনে। খেতে ভালো লাগে না, আর আমি আমরা জানি যে খাচ্ছি আপনি কিন্তু স্বাদ পাচ্ছি না। সেই ঝালখোর করতে গিয়ে আপনি বোধহয় মানে কয়েকশো মরিচ খেতে হয়েছিল। হ্যাঁ, কিন্তু ঝাল করে যে পান করা আমার কাছে টাফ লাগছে। তাই কেন? কারণ ঝাল করে অ্যাটলিস্ট হচ্ছে কি জিহ্বাটা প্যারালাইজড করে নাই। আচ্ছা, ঝাল করে হচ্ছে যে ঝাল খাচ্ছি, ঝাল লাগছে, কষ্ট হচ্ছে, ঠিক আছে, কিন্তু ঝালও তো একটা স্বাদ, এবং তারপর অন্য কিছু খেতে পারছি। আচ্ছা, এই যে শখ, এবার আপনি বলেন সিকান্দার বক্স ময়মনসিংহ এর ভাষায় কথা বলছে এবং শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করছে, আপনাকে দেখলেই প্রেমে গদগদ হয়ে যাচ্ছে, আপনার কাছে কেমন লেগেছে? ফার্স্ট অফ অল অনেক ভালো লেগেছে যে সিকান্দার বক্সের মতো একটা সিকুয়ালে কাজ করতে পেরেছে। আমাকে যখন সাগর ভাইয়া বলল আমি অনেক হ্যাপি ছিলাম। আর মোশাররফ ভাইয়ের সাথে সিকুয়াল করা মানে, মোশাররফ ভাইয়ের সাথে আমি অলওয়েজ কাজ করতে খুবই কমফোর্ট ফিল করি, কারণ ভাইয়া ফ্রেন্ডলি, এট দ্য সেম টাইম আমি বলবো যে আমি যখনই কাজ করি আমি অনেক শিখি ভাইয়ার কাছ থেকে, প্রচুর না, শিখি। আর আমিও ভাইয়া মনে করি। প্রচুর হেল্প করে। আমার কিন্তু খুবই অস্বস্তি লাগছে, কারণ সব সুন্দরীরা আপনার প্রশংসা করছে, বিষয়টা কিন্তু খুবই মানে কষ্টের, পীড়াদায়ক। আমার পার্সোনালিটিকে তারা টিচারের পর্যায়ে নিয়ে গেছে। ইটস আ গুড কমপ্লিমেন্ট ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, আমাদের আশেপাশে আমরা বহু ঘটনা শুনি যেটা বলা যাবে না, শিক্ষক এবং ছাত্রীর প্রেম বিবাহ। এখন সেটা তো আপনার এই নায়িকাদের সাথে আপনার প্রেমের অনুভূতি কেমন হইতো? সিকান্দার বক্স একটা কালো মানুষ, সিকান্দার বক্স ইল কনফিডেন্ট যে সে যথেষ্ট সুন্দর না, কিন্তু ওই যে একটা লাইন আছে যে কেষ্ট ঠাকুর বষ্ট হলো রানী হলো রাধারে, আমি কালো হলে মেয়ে বা বউ হবে মোর সাদা। সেটা তো সিকান্দার বক্সের ভিতরে কাজ করে যে আমার বউটা সাদা হতে হবে, ফর্সা বউ হতে হবে। ফর্সা বউ পরেই তো তার আসলে এখানে রোমান্টিক অ্যাটিটিউডের চেয়ে মানে রোমান্টিকতার যে যন্ত্রণা, সে তো আসলে সময়ই পাচ্ছে না একটু রোমান্টিক হওয়ার। তার আগেই তার মনের মধ্যে নানান সন্দেহ ঢুকে যাচ্ছে যে বউটা কে নিয়ে যাচ্ছে। কিন্তু দেখেন, এটা কিন্তু খুবই সারপ্রাইজিং। আমরা যখন সিকান্দার বক্সের বিষয়ে এবং এই প্রেমের ধরনটা অনেক কিন্তু অনেক অনেক বাস্তব এবং অনেক মাটি ঘেঁষা। হ্যাঁ হ্যাঁ, আমি সেই কথাই বলতে যাচ্ছি। এই রোমান্টিকতাটা রোমান্টিক না, মানে খামাখা যে রোমান্টিকতাটা যে রোমান্টিকতা হচ্ছে কিছু সময়ের জন্য, দেখা গেল 6 মাস, 1 বছর, 3 বছর। হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায় একটা দারুণ কথা বলছিল কিন্তু, যে প্রেম কয়দিনের, 2 দিন, দিবারাত্রির কাব্য উপন্যাস, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। একটা টিনেজ মেয়েকে বলছে একজন প্রফেসর, 1 মাস, এরপরে কি প্রেম থাকে নাকি? বলে কি বলেন? বলে যে হ্যাঁ, জলের সঙ্গে মদের যে সম্পর্ক, প্রেমের সঙ্গে মদের সেই সম্পর্ক, প্রেম এত তেজি নেশা, ও বেশিক্ষণ থাকলে মানুষ বাঁচে না। রাইট রাইট। আমরা যখন সাগর জাহানের সঙ্গে সিকান্দার বক্সের বিষয়ে কথা বলছিলাম, সাগর জাহান যখন বললেন, তখন আমরা একটা বিষয় লক্ষ্য করেছিলাম যে এই ক্রাইসিসটা আসলে প্রত্যেকটা বাঙালি ছেলের ক্রাইসিস। যদি সবচেয়ে সুন্দর ছেলেটা সবচেয়ে কুৎসিত একটা মেয়েকে বিয়ে করে, তারপর বিয়ের পর তার মনে হয় যে সবাই বোধহয় তার বউকেই দেখতে আসছে বাসায়, এই ক্রাইসিসে ভোগে। এই ধরনের ক্রাইসিসে কি আপনি? না, আমি ভালো অ্যাক্টিং করছি, সেটাও একটা ব্যাপার। সব ভালো অ্যাক্টিং করছে, নিঃসন্দেহে নিঃসন্দেহে যারা যারা অ্যাক্টিং করছে। আর আপনাদের সবকিছু মিলে খুব ভালো গেছে। কিন্তু আমি এই জিনিসটা কিন্তু ভীষণ এনজয় করি ভাইয়া, যে নাটকের মধ্যে ভাইয়ার আর আমার যে প্রেমের ব্যাপারগুলা, যে বউয়ের জন্য মরে যাচ্ছে, বউকে নিয়ে ইনসিকিউরিটি ফিল করছে, এই জিনিসগুলো খুব মজা লাগে। আর সবচেয়ে বেশি মজা লাগে আমরা যখন কাজ করতে যাই, তখন আমাদের কাজের চেয়ে রিহার্সালের সময় এত বেশি হাসাহাসি হয় যে আমি যে একটা ডায়লগ দিব প্রপারলি, একসাথে তো আমাদের অনেক বড় একটা টিম কাজ করে। দেখা যাচ্ছে আমাদের যে ডিরেক্টর সাগর জাহান, সেই মনিটরে বসে হাসছে এমন করে। না, মোশাররফের সাথে একটা প্রবলেম যেটা হয়, এত সুন্দর ইম্প্রোভাইজ করতে পারে এবং এত করতে থাকে, কিছু বলে না, তখন হয় কি যে অভিনয় ছেড়ে দেখা যাচ্ছে যে কি হচ্ছে, এখন আমি কি বলবো। আপনি ওনাদের দুজনের কথার রিঅ্যাকশনে কিছু বলবেন, কিন্তু সেটা আপনার সিকান্দার বক্সের ভাষায় কিন্তু মাইরে আলছে, মানে শর্মে মরে যেতেছি, কি কিতা করা, আমার কিছু করার নাই।
হ্যাঁ, কিন্তু তখন আপনি যে কেঁদে ওঠেন এবং সেটা আবেগে আবেগে, এটা সত্যি সত্যি কিন্তু যে একটা মানুষ সে মানে এতটা ইনোসেন্ট। এইটার ডেভেলপমেন্টটা কিন্তু খুব অদ্ভুত ভাবে হয়েছিল। আমরা প্রথম দিন যখন শুটিং এ যাই, হঠাৎ করে মনে হলো যে লোকটা এতই সরল যে এই লোকটা কাঁদছে এবং আসলে সে আবেগের কারণে কাঁদছে, এবং বউ জিজ্ঞেস করছে তুমি কেন কাঁদো? তো একটা স্মার্ট লোক বা অন্য লোক বলবে যে না এমনি কাঁদছি, কিছু না, আরে আমি কাঁদছি না তো, এরকম নানান ঢং করবে। কিন্তু এই লোকটা এত সরল, সে বলতেছে যে আমি কাঁদতেছো কেন, বা কাঁদতেছে, হ্যাঁ কাঁদতেছি কেন, আবেগে। আবেগ। এবং সে সত্যি কথাটাই সহজ ভাবে বলে। এবং আমার মনে হলো তখন ওটা ইম্প্রোভাইজ ছিল একদম। ওই জায়গায় আমি আর সাগর আলোচনা করলাম, সাগর বললো যে হ্যাঁ করেন, এটা ভালো লাগবে। এবং তাই হলো, দর্শক এই আবেগে কাইন্দালছি, এটা আমি আমার দীর্ঘদিন এখনো শুনতে হয় আর কি। আর অনেক ফেমাস কিন্তু আমার এত আবেগ কেড়ে, আমার তো আবেগ কেড়ে। আল্লাহ আমার তো আবেগ কেড়ে, আল্লাহ। ফেসবুকে ভর্তি। যে আমার তো আবেগ কেড়ে মাইরা হচ্ছে। এখন নাদিয়া, এই যে পানখোর শুট করতে যে যখন আপনি দেখছেন যে এরকম এরকম আপনার হাজবেন্ড সারাক্ষণ পান খাচ্ছে এবং আপনি প্রচন্ড বিরক্ত, খুব বিরক্ত, হ্যাঁ, তো আপনার তখন কেমন মনে হচ্ছিল যে এই যে মোশাররফ করিমের এই ধরনের ক্যারেক্টারে অ্যাক্টিং করতে যে আপনি কি অনুভব করছিলেন? কারণ আপনি তো অনেক মিশে গিয়েছিলেন চরিত্রটার সঙ্গে, আমরা দেখেছি। যদি আমি বলি অ্যাক্টিং এর কথা বলি, আমি বুঝতে পারছিলাম যে মোশাররফ ভাইয়ের ভীষণ কষ্ট হচ্ছে, কারণ পান খাচ্ছে এবং সমানে মানে খুব এত এক্সপ্রেশন দিচ্ছে যে খুব মানে মজা করে খাচ্ছে, হ্যাঁ, দর্শকদেরকে সে ফিলিংস দিতে চাচ্ছে, কিন্তু তার যে কি কষ্ট হচ্ছে সেটা বুঝতে পারছিলাম। আর আমার মনে হচ্ছিল যে আমিও কষ্ট করছি, আমি গন্ধটা একদম নিতে পারছি না, কিন্তু একদম মনে হলো যে একটা পারফেক্ট, যে আমার যে এক্সপ্রেশনটা দেওয়া দরকার আমি বোধহয় সেটা দিতে পারছি, যেহেতু আমি গন্ধটা নিতেই পারছি না। এবং আমার মনে হচ্ছে যে বউটা সারাক্ষণ হাজবেন্ডের সাথে এরকম খ্যাচ খ্যাচ করছে, মানে ওইটা আমার মনে হচ্ছে যে কিভাবে মানে আমি ব্যক্তিগতভাবে মনে হচ্ছিল যে এত খ্যাচ 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 করা কি সম্ভব নাকি, কিন্তু এটা পার্ট অফ ভাই একটু পিঞ্চ করে বলেছে যে ওইটা তো নাকি আপনার অ্যাক্টিং করতে হয় নাকি, আপনি না সেটা না, ওর সঙ্গে মানে এটা ছাড়াও তো অন্যান্য কাজ আমার আসলেই মানে অভিনেত্রী তো পরের কথা, মানুষ হিসাবে নাদিয়া আমার খুবই পছন্দের। আমি বোধহয় এটা আপনাকেও বলছি। নাদিয়া আমারও খুবই পছন্দের অভিনেত্রী, শখ হোক। হ্যাঁ না, সেটা তো আমি নাদিয়ার কথা এখন আলাদা ভাবে বলছি। মানে অভিনেত্রীতে হ্যাঁ আমরা একসঙ্গে অভিনয় করেছি, তো আমার হচ্ছে মানুষ হিসাবে নাদিয়াকে অনেক ভালো লাগে, এটা নিঃসন্দেহে বলতেই হবে। আরমান ভাই, জাহিদ হাসান অনেক ফেমাস, আপনাদেরকে কিভাবে আলোড়িত করতো এর আগে মোশাররফ ভাই? জাহিদ ভাই তো আবার আমরা একই দলে কাজ করতাম, বড় ভাই, নাট্যকেন্দ্রে করতাম, ওই অর্থে যে এখন আসলে স্টেজ আমরা সক্রিয় না। তখন থেকেই এত বেশি ওঠা বসা, সিরাজগঞ্জে জাহিদ ভাইয়ের সঙ্গে যাওয়া, এবং জাহিদ ভাই তো অনেক উইটি, এটা সবাই জানে, আপনিও জানেন, প্রচন্ড প্রচন্ড, এবং তার সঙ্গ তো অসাধারণ লাগে, মানে তার সঙ্গে সময় কখন কেটে যায় সেটা টের পাওয়া যায় না। এবং সিরাজগঞ্জে জাহিদ ভাইয়ের সে অনেক অনেক স্মৃতি, তার বাড়িতে যাওয়া, যমুনার পাড়ে বসে থাকা, অনেক স্মৃতি আছে, দলের অনেক স্মৃতি আছে। অভিনেতা হিসেবে জাহিদ ভাইয়ের সম্পর্কে আসলে কি বলবো, আমি বলার কিছুই নাই। আরমান ভাইতে তো একটা যে কোনো ক্যারেক্টার পোর্ট্রেট করার তার যে ক্ষমতা, সেটা আমাকে আগেও বিস্মিত করতো, এখনো বিস্মিত করে। আরমান ভাইতে তো খুবই সাকসেসফুল অ্যাক্টিং। দেখেন এখানে ক্রাইসিসটা কিন্তু সেই কমন ক্রাইসিস, যে পাড়া মহল্লার একজন প্রভাবশালী মানুষ যে সবাইকে দাপিয়ে বেড়াচ্ছে, কিন্তু স্ত্রীর কাছে এসে মাথা নত, এবং প্রচন্ড রকম মানবিক, মানে ভেতরে ভেতরে প্রচন্ড মানবিক। নাদিয়া যেমন করে মাথা নাড়ছে, মানে যে এটাই হওয়া উচিত। আমি কিন্তু এটাতে খুবই মনে করি যে নাদিয়া বলেন আপনার কাছে কেমন লাগতো আমাদের আরমান ভাইকে? না, জাহিদ ভাই সম্পর্কে আসলে আমারও বলার মতো কিছু নাই। ফরমালিনেও কিন্তু জাহিদ ভাই ছিল মাসুদ সেজানের করা, মাসুদ সেজানের করা। মানে আরমান ভাইয়ের ব্যাপারটা যেটা হচ্ছে যে আরমান ভাই চরিত্রটাকে জাহিদ ভাই একটা জায়গায় নিয়ে গেছিল, এবং মানে একদমই সব মানুষ আরমান ভাই বলতেই জাহিদ ভাইয়ের চেহারাটা মনে হয় সবার চোখের সামনে ভেসে উঠছে, এরকম একটা ব্যাপার। মানে এত সহজ, এত সাবলীল, এবং মানে এত সুন্দর করে সে ক্যারেক্টারটা পোর্ট্রে করেছে, এবং ইমোশনস গুলা
যে আসলেই যে পুরান ঢাকার ভাষা, এবং জাহিদ ভাইকে দেখতেও খুব ভালো লাগছিল পুরান ঢাকার গেটআপে। হ্যাঁ, এবং মানে তার একটা জায়গায় যে প্রভাব এবং স্ত্রীর কাছে এসে যে এক ধরনের অন্যরকম আবেগ, শিশু হয়ে যাওয়া, হ্যাঁ, সমস্ত কিছু মিলে মানে অসাধারণ, এবং যেই কারণেই দর্শকরা আসলে এত পছন্দ করেছে। এট দ্য সেম টাইম ভাই আমি বলবো যে আরমান ভাই নিয়ে আসলেই কারো কিছু বলার নেই, কারণ আরমান ভাইটা এত জনপ্রিয়। আর জাহিদ ভাইয়ের যে একটা সুইট হাসির মাঝখানে ঢাকার ভাষায় কথা বলার ওই ব্যাপারটা, ওইটা আসলেই অ্যামেজিং। জাহিদ ভাইয়া নিজেও অনেক অ্যামেজিং, কিছু বলার নেই। ফোন করে আমি জানিয়ে দিব। জাহিদ ভাইয়ের হাসিতে কিন্তু মানে মেয়েদের জন্য এই ব্যাপারটা আছে, এবং সুন্দর করে হাসে, মুখটা এত খারাপ কেন, এত খারাপটা এত ভালো লাগে কেন, মানে ওই বিষয়টা যে আসলে গল্প বা চরিত্র কি অভিনেতা অভিনেত্রী নির্ভর হওয়া উচিত, নাকি অভিনেতা অভিনেত্রীরা নাট্যকার ডিরেক্টর নির্ভর হওয়া উচিত? এটা আসলে একজন একজনের পরিপূরক কিনা হওয়া তো উচিত। আসলে গল্পের যে চরিত্র, আগে চরিত্র তৈরি, নাহলে তো আসলে মনোটনই তৈরি হতে থাকবে। সেটাই, একটা চরিত্র তৈরি হবে, তারপর সেই চরিত্রের মধ্যে অভিনেতা নিজেকে ঢেলে দেবেন এবং সে ওই রূপের মধ্য দিয়ে যাবে। প্রত্যেকের শক্তিতে জিনিসটা আরো শক্তিশালী। আর এই জায়গায় ডিরেক্টর মাধ্যমে তার খুব সক্রিয় অংশ গ্রহণ, তার যে ভাবনা, সে যেমন করে দেখতে চায়, সেইটার প্রয়োগটা খুব দরকার। এখন আমরা অনেক নাটক করি, সেটার প্রয়োগ সবসময় যে সেভাবে পারি বা পরিচালক চাইলেও যে সেই প্রয়োগটা খুব করে করতে পারেন সেটা না। মানে আমাদের চাওয়াগুলো সেটা খুবই সিরিয়াস কথা, যে বিভিন্ন কারণে হচ্ছে না, সেদিকে না যাই, কিন্তু হইলে ভালো আর কি। কিন্তু আমার কথা হচ্ছে যে চরিত্র তো নাইলে আমারও ভালো লাগবে না। এই ধরনের চরিত্র যেটা আগে থেকে এস্টাবলিশ, সেটার সঙ্গে যুক্ত হতে গিয়ে আপনারা কি বাড়তি চাপ অনুভব করেন নাদিয়া? কিছুটা চাপ তো থাকেই, কিন্তু প্রতিবারই কিন্তু গল্পের ভেরিয়েশন থাকে। মানে যেরকম আমি যেটা করেছি পানখোর, তো সেইখানে আগে ছিল ঝালখোর, চাখোর, প্রত্যেকটাতেই কিন্তু চরিত্রের ভেরিয়েশন ছিল। মারুফ মিঠু যখন এই নাটকটা করতে চাইলেন সেরকম চাখোর, তো আমরা খুবই অবাক হয়েছিলাম যে চাখোর একটা মানুষ চায়ের নেশা পায়, কিন্তু সেটা উনি স্ক্রিনে আনবেন কি করে? কারণ আমরা খুব ভয় পাই সেন্সিটিভ লাইনটা নিয়ে, যে সামান্য একটু লাইনের কারণে জিনিসটা নষ্ট হয়ে যায়, এবং সামান্য একটু উতরে গেলেই কিন্তু জিনিসটা রুচিবান হয়ে ওঠে। যখন উনি প্রোডাকশনটা করে জমা দিলেন, আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে তিনি এত সূক্ষ্ম জায়গাগুলো এত সুন্দরভাবে উনি কন্ট্রোল করেছেন, যেটা মাসুদ সাদানের মধ্যে পাই, ফরমালিনের মধ্যে। মাসুদ সাদান কিন্তু সেই একই রকম, ধরেন যা বলবেন উনি তাই করবেন, এবং যা বিশ্বাস করেন তাই বলেন। ফলে আমরা দেখলাম যে আসলে ভালো শিল্পী বা ভালো কাজের সঙ্গে মানুষ হিসাবে ভালো হওয়াটা এবং একটা জায়গা থাকাটা খুব জরুরি। আর আমার মনে হয় চিন্তার জায়গাটা অনেক বেশি থাকা জরুরি, তাহলে উনি ওইটা পোর্ট্রে করতে পারে। আমরা দেখেছি যে আপনি অনেক দিন থেকে কাজ করছেন, আপনি মডেল ছিলেন, আপনি অভিনয় করেছেন, আপনি নাচ করেছেন, বাংলা ভিশনের একটা অনুষ্ঠানে, অন্যান্য জায়গাতে করছেন, নাচের শো করছেন। তো এই যে একটা নির্দিষ্ট লাইনে জীবনকে পরিচালিত করা বা বাছাই করে চলা, এটা কিভাবে সম্ভব হচ্ছে আপনার পক্ষে? আসলে আমি কাজটা করতে ভালোবাসি, এবং সেই সাথে আমি জীবনের জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। একটু যদি সিলেক্টিভ হই, তাতে খুব অল্পতেই হয়তো খুশি হওয়া যায়। আমি আসলে ব্যক্তিগত জীবনের জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না, একটু যদি সিলেক্টিভ হই, তাতে খুব অল্পতেই হয়তো খুশি হওয়া যায়। আমি আসলে ব্যক্তিগত, যে কারণে আমি নাচ দিয়ে শুরু, নাচটা করতে ভীষণ ভালোবাসতাম, ওখান থেকে অভিনয় করেছি নতুন করির মাধ্যমে, তারপর মডেলিং করা, এবং সবকিছুর মধ্যে হয়তো অনেক বেশি করছি না, কিন্তু যতটুকু করছি আমার ভালো লাগছে, এবং সেই জন্য হয়তো কিছু ভালো লাগা আমি সবার মধ্যে দিতে পারছি। দর্শক মানে সেই ধারাবাহিকতাটাই হয়তো আমি দর্শকদেরকেও দিতে পারছি, যে চেষ্টা করে যাচ্ছি যে আমার ভালো লাগাটা যেন আরো ভালো লাগে। এবার শখ,
আপনার এখনকার ধারাবাহিকতায় আপনার পরবর্তী পরিকল্পনা কি রকম, যে আপনি আর কোন কোন কাজগুলো আপনার করা জরুরি বলে ভাবছেন? আমি অলওয়েজ চাই ভাইয়া যে ভালো কাজ করা জরুরি আমার। ওরকম কোনো পরিকল্পনা নেই, কিন্তু সবসময় চেষ্টা করি যে ভালো কাজ করার। 1-1.5 বছর আমি কতটুকু ভালো করতে পেরেছি আমি জানি না, কিন্তু আমার সবসময় চেষ্টা থাকে ভালো করার, আর সামনেও চেষ্টা থাকবে ভালো কিছু করার। সেটা আমার ব্যক্তিগত জীবনেও, সেটা আমার কাজের ক্ষেত্রেও। এবার আমরা যেটা দেখলাম, ধরেন সিকান ফরমালিন মধ্যেই যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্রেম, মানে স্ত্রীর প্রতি প্রেমিকার প্রতি প্রেম এবং মানুষের প্রতি প্রেম, প্রেমেই তো চলমান পৃথিবী। হ্যাঁ, এটা আপনাদের কাছে আমরা জানতে চাইবো যে প্রেমের সংজ্ঞা আপনাদের ভাষায় কি, যে প্রেমের সংজ্ঞা আপনাদের ভাষায় কি। একটু আগে যখন বিরতিতে ছিলাম তখন নাদিয়া এবং শখ প্ল্যান করছিল যে আপনি যা বলবেন তা ভেঙে দেবেন। আপনার কাছে প্রেমের সংজ্ঞা কি? আমার কাছে প্রেমের সংজ্ঞা জিজ্ঞেস করলে আমার জন্য বলা মুশকিল, ধার করেই বলতে হবে। মানে আমার কাছে মনে হয় যে একটু আগেই বোধহয় বললাম যে মানে প্রেমের কারণেই পৃথিবী চলছে। চাওয়া আসলে, পুকুরের জল ভাবে চুপ করে থাকি, হায় হায় কি মজায় উড়ে যায় পাখি, তাই একদিন বুঝি ধোয়া ডানা মেলে মেঘ হয়ে আকাশেতে গেল অগরলে। তো ওই চাওয়ার কারণেই কিন্তু এই যে চাওয়াটাই প্রেম, আকুতিটাই প্রেম আসলে। প্রেমের কথা হচ্ছে চাওয়া তো দুইজনেই চায়, সাধকও চায় রাক্ষসও চায়, দুইজনেই চায়। প্রেমিকের চাওয়াটা আসলে সাধকের চাওয়া, সেও চাইবে। রাক্ষস হচ্ছে আমি প্রেমিক, আমি এই ফুলটা চাইবো, আমি সাধকের মতোই চাইবো এবং আমার সাধনার মধ্য দিয়েই চাইবো। ফুল এক সময় এসে কোলে বসে যাবে নিজ দায়িত্বে, আমার যেতে হবে না। আর সাধক হচ্ছে মাঝখানে অস্থির হয়ে যাবে, তারপর গিয়ে ফুলের উপর ঝাঁপিয়ে পড়ে ফুল ছিঁড়ে ফেলবে। তো প্রেম হচ্ছে চাওয়া, আসলে সাধকের মতোই চাইতে হবে এবং সব ছেড়ে দিয়েই চাইতে হবে। নাদিয়া, প্রেমের সংজ্ঞা কি আপনার? আমি এত সুন্দর করে বলতে পারবো না, তবে হ্যাঁ আমারও যেটা মানে যে প্রেম মানে আকাঙ্ক্ষা, মানে কোনো কিছুর প্রতি তীব্র আকাঙ্ক্ষা, ভালো লাগার একটা আসলে অন্যরকম অনুভূতি। আর প্রেমটা আসলে এত সংজ্ঞায়িত করা যায় না। আমি প্রেম আসলে তুলে রাখা অনুভূতি। হ্যাঁ আসলে মানে একটা এবং আমিও জানি না যে অনুভূতিটা আমি কোথায় রাখছিলাম, আমার কোথায় রেখেছিলাম বা কখন তৈরি হলো, কখন এত সুন্দর করে রেখে দিলাম, আলাদা করে বের হয়ে আসে। রাজা গোপাল ভাঁড়কে বলছিলেন যে গোপাল ভাঁড় তুমি তো গতকালকেও আসলা না, তুমি ওই দিনও আসলা না, এটা কি ধরনের? বলে যে রাজামশাই আপনি তো এর আগে আমাকে বকা দিচ্ছেন, তাই আমি গত 2 দিন আসি নাই। তখন রাজা বলতেছে যে দেখো আমি আসলে তোমার প্রেমে পড়ে গেছি, তোমার দেখলেও ভালো লাগে না, না দেখলেও ভালো লাগে না। শখের কাছে প্রশ্ন, প্রেমের সংজ্ঞা না, কিন্তু আমার প্রশ্ন অন্যটা। প্রেমপত্র কখন প্রথম পেয়েছিলেন সেটা বলেন। প্রেমপত্র অনেক পেয়েছি, আর অনেক ছোটবেলায় পেয়েছি, সত্যি কথা। আমি প্রেম নিয়ে অনেক হ্যারাসও হয়েছি। আমি কোন ছেলেরা ডিস্টার্ব করে আমাকে, ক্লাস 4 থেকে। আমি এখানে বলতে চাই না, কিন্তু ক্লাস 4 আমিও প্রথম প্রেম পেয়েছি, ক্লাস 4 থেকে। এই প্রশ্নে আমরা আসছিলাম, বলতে হবে না, মিলে গেল দেখে বলে ফেলছি, নাহলে বলতাম না। ক্লাস 4, ক্লাস 4 থেকে তো দেখা যেত একটুতেই কান্নাকাটি করে অস্থির। একটা টাইমে দেখা গেল যে এই ছেলে আমাকে বলল যে, আমাকে তো না ইনডিরেক্টলি বলছিল আমাকে বিয়ে করবে, সে ক্লাস 4 এ। এখন চিন্তা করলে হাসি পায় আমার। আপনি খেপে গিয়েছিলেন কি? ইনডিরেক্টলি বলেছিলেন, এটাই তো ধরেন এই ক্রেজি ব্যাপারটাই তো আসলে ফাইনালি গিয়ে মেয়েরা বলে পছন্দ করে। ক্রেজি ব্যাপারটা ভাইয়া তুমি বললে না যে এটা হচ্ছে একটা রাক্ষসের ধরন, এটা সাধকের ধরন। সেটা আমি বলতে চাই, কিন্তু আমি তো কিন্তু রাক্ষস বেশি পছন্দ করছে মেয়েরা, মানে একটু ক্রেজি। না না, নট এভরিওয়ান। হাত পা কেটে ফেলছে, নাম লিখে ফেলছে। হয় ভাইয়া। আচ্ছা নাইস, এবার নাদিয়ার ক্লাস 4 এর ঘটনাটা শুনি। ওই যে আপনার প্রথম বলেন। না মানে প্রথম একটা, ওই যে আমরা সময় কার্ড ছিল, তো একটা কার্ড দিল একটা ছেলে। আপনি বিকারণসে পড়তেন? আমি বিকারণসে পড়তাম, কিন্তু ছেলেটার সাথে পরিচয় আসলে শিশু একাডেমিতে। আমি তো ওখানে নাচ শিখতে যেতাম।
তো ওইখানে একটা ছেলে নাচ শিখতে এসেছিল, মানে বা অন্য আরো কি শিখতে এসেছিল। তার মাত্র ক্লাস 4-এ পড়ি, একদিন সে আমাকে একটা কার্ড দিল, কার্ডের মধ্যে 2টা পাখি। এরকম বাঁকা দিয়ে দিবে, খুব মানে না রোমান্টিক আমি না খুব অবাক হলাম, এটা কি। এবং আমি স্ট্রেট মার কাছে দিয়ে দিলাম, এবং ফোন আসা শুরু হয়ে গেল, যে ফোন করছে। এবং আমার বাসায় তখন এক চাচা ছিলেন আমার, সে যখন ফোন ধরে বলল যে হ্যালো, এটা কি নাদিয়াদের বাসা? বললো না, এটা লালবাগ থানা। বাস, তারপরে সে ফোন রেখে দিল। ওর বয়স খুব বেশি ছিল না, আমার থেকে বোধহয় 1-2 বছরের বড় ছিল, এরকম কিছু একটা হবে। আচ্ছা, দেখতে কেমন ছিল মনে নেই। আচ্ছা, ঠিক আছে। মোশাররফ ভাই, আমরা আপনার প্রেমের অভিজ্ঞতা তো একটুখানি শুনেছি, একটু কিছুটা জানি, জুই ভাবি সহ অন্যান্য বিষয়, আর বাকি যেটা আছে সেটা তো বলা ঠিক হবে না। না, বলা ঠিক হবে না কেন? আমার ব্যাপারগুলো একদম একটু আসলে অফ ট্র্যাকেই ঘটে গেছে, অন্যরকম। যে যাকে আমার ভালোবাসা উচিত বা যে ভালোবাসবে, যার দিকে দৃষ্টি যাবে, সেদিকে হয়তো যায় নাই। আর আমার ক্লাস 10 পর্যন্ত ওদের যেমন ক্লাস 4-এ ব্যাপারটা ঠিকই আছে, মানে চেহারাই তো ইস্ত্রে পাকা চেহারা। আমার কিন্তু এটা আমার ক্লাস 10 পর্যন্ত এই অনুভূতিটাই সেইভাবে হতো না। এবং আমরা সিনিয়রদের যাদের দেখতাম যে প্রেম করে, পুরো ব্যাপারটাই আমার কাছে খুবই মেদামারা একটা ব্যাপার মনে হইতো। ছেলেটার আচার আচরণের মধ্যে, শারীরিক ভঙ্গি, তার চলাফেরার মধ্যে, আর ঠিক কেমন মনে হয় যে ছেলেটা মানে হয়ে গেছে, তার রক্ত শূন্যতা দেখা দিচ্ছে, এরকম একটা মানে চারিত্রিক রক্ত শূন্যতা তার চরিত্র থেকে সেই ব্যাপারটা চলে গেছে। মানে ওই যে গোপন গোপন ব্যাপার, ওই যে একটু চোখ তুলে তাকানো, একটু দেখার চেষ্টা, সবকিছু মূলত লোকটা আসলে ছেচর হয়ে ওঠে, মানে এক ধরনের চোর। তো প্রেমিক তো চোর আসলে, মানে আগে তো আরো আগে আরো চুরির ব্যাপার ছিল। তো এই ধরনটা আমার ভাল লাগতো না। তারপরে এবং আমার মনে হলো যে এই ব্যাপারটা আমার জীবনে কোনোদিনই ঘটবে না, কারণ এই ফিলিংটা আমার তো নাই, এই ফিলিং। এবং আমার এই ফিলিং নাই, সে কারণেই আমি হ্যাপি, আমাকে চোর হতে হচ্ছে না। কিন্তু দেখলাম যে ভালোবাসা শেষ পর্যন্ত আমাকেও স্পর্শ করেছে এবং তীব্রভাবে সেই তীব্রতা এখনো কাজ করছে। তো আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য একটু সারপ্রাইজ আছে, আমরা এই অনুষ্ঠানটা শেষ করব আপনার গান দিয়ে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের এই আড্ডা এখানেই শেষ হচ্ছে। আমরা এই আড্ডায় উৎসবের নাটকের ধারাবাহিকতা, জীবনের ধারাবাহিকতা, সেই চিত্র তুলে ধরার চেষ্টা করলাম। আবার দেখা হবে আপনাদের সঙ্গে, ভালো থাকবেন। আমরা যাচ্ছি গানে। শূন্য থেকে আসে মানুষ, শূন্যে চলে যায়, বোঝে না মানুষ বীজগণিত শিখায়। কেমন খেলা কে বা খেলোয়াড় মন, বুঝলাম না কারবার। কেমন খেলা কে বা খেলোয়াড়। অঙ্ক করো, অঙ্ক শিখো, অঙ্কের নাই রে মিল। অঙ্ক করো, অঙ্ক শিখো, অঙ্কের নাই রে মিল। মনের ঘরে দারুণ অঙ্ক, সেই ঘরেতে খিল। কেমন খেলা কে বা খেলোয়াড় মন, বুঝলাম না কারবার। কেমন খেলা কে বা খেলোয়াড়। দেহর উপর দেহ থুইলাম, দিলের উপর দিল। দেহর উপর দেহ থুইলাম, দিলের উপর দিল। দুয়ে দুয়ে 5 হইল কেন, সাদা হইল নীল।
কেমন খেলা কে বা খেলোয়ার মন বুঝলাম না কারবার, কেমন খেলা কে বা খেলোয়ার। বাহ, আমাদের অনেক গুণে অনেক প্রিয় মোশাররফ করিম।